আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপার, পঞ্চম অধ্যায় তড়িৎচুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ। এই ভিডিওতে আমরা দেখব লেন্জের সূত্র, স্বকীয় আবেশ, পারস্পরিক আবেশ ও ট্রান্সফরমার। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমরা যে বিষয়গুলো দেখব: লেন্জের সূত্র, স্বকীয় আবেশ, পারস্পরিক আবেশ, ট্রান্সফরমার। ট্রান্সফরমারের গঠন, কার্যপ্রণালী, ব্যবহার। লেন্জের সূত্র। আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয়ের জন্য বিজ্ঞানী লেন্জ এই সূত্রটি প্রদান করেন। এই সূত্রে বলা হয়েছে, যে কোনো তড়িৎচুম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে তা সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয়। আমরা এর আগের ভিডিওতে দেখেছি ফ্যারাডের সূত্রের গাণিতিক রূপ হলো এপসাইলন ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। এপসাইলন হচ্ছে তড়িৎচালক শক্তি আর ডি ফাই বাই ডিটি হচ্ছে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন। আর মাইনাস চিহ্নটি আসে লেন্জের সূত্র থেকে। এখানে যে বাধাদানকারী বল, এই বাধাদানকারী বলের কারণে মাইনাস আসে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, কিভাবে তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বল এর উৎপত্তির কারণকেই বাধা দেয়। আমরা যদি একটি কুণ্ডলী নেই এবং কুণ্ডলীর পাশে একটি চুম্বক রাখি, চুম্বকের দুইটি প্রান্ত, একটি হচ্ছে নর্থ আর একটি হচ্ছে সাউথ, এভাবে পাশে রেখে দিলে সেই ক্ষেত্রে কুণ্ডলীতে কোনো তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে না। কিন্তু যখনই আমরা এই চুম্বকটিকে সামনের দিকে নিয়ে যাব অথবা পিছনের দিকে নিয়ে আসব, তখনই কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে। প্রথমে আমরা দেখি সামনের দিকে নিয়ে গেলে কি হয়। যখন আমরা সামনের দিকে নিয়ে যাব তখন কুণ্ডলীতে একটি তড়িৎচালক শক্তির উৎপন্ন হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হবে কুণ্ডলী দিয়ে। আর এর আগে আমরা দেখেছি তড়িৎ প্রবাহ সৃষ্টি হলে সেখানে চুম্বক ক্ষেত্রেরও সৃষ্টি হয়। অর্থাৎ এই চুম্বকটিকে যদি আমরা সামনের দিকে নিয়ে যাই, সেক্ষেত্রে প্রথমত চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে, অর্থাৎ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত মোট চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে। চুম্বক ফ্লাক্সের পরিবর্তন যদি হয়, চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের সাথে কুণ্ডলীতে একটি তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। আর তড়িৎ প্রবাহের সৃষ্টি হলে সেক্ষেত্রে কুণ্ডলীতে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। আমি আবারও বলি, যখন আমরা এই চুম্বক ক্ষেত্রটিকে বা এই চুম্বকটিকে সামনের দিকে নিয়ে যাব, তখন এই কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত মোট চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে। আর কুণ্ডলীতে মোট চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটলে সেখানে একটি ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। আর কোন কুণ্ডলীতে তড়িৎ প্রবাহিত করলে তার আশেপাশে চুম্বক ক্ষেত্রেরও সৃষ্টি হয়। তার মানে এটাই দাঁড়াচ্ছে, যখন আমরা এই চুম্বকটিকে সামনের দিকে নিয়ে যাব, ঠিক তখনই এই কুণ্ডলী একটি চুম্বকে পরিণত হবে। আমরা সামনের দিকে নিয়ে যাচ্ছি, এর ফলে কুণ্ডলীতে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। এখন এই কুণ্ডলীতে চুম্বক ক্ষেত্রেরও অবশ্যই দুইটা দিক থাকবে, একটা হচ্ছে নর্থ আর একটা হচ্ছে সাউথ। দেখা যাবে যখন আমরা সামনের দিকে নিয়ে যাব, তখন এই প্রান্তে নর্থ পোল সৃষ্টি হবে আর এই প্রান্তে সাউথ পোল সৃষ্টি হবে। যখন আমরা সামনের দিকে নিয়ে যাচ্ছি, এই প্রান্তে নর্থ আর বিপরীত প্রান্তে সাউথ। চুম্বকের নর্থ পোলটাও হচ্ছে এখানে। এখন আমরা জানি যে দুইটা নর্থ পোল অথবা দুইটা সাউথ পোল পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ নর্থ পোলকে বিকর্ষণ করবে, সাউথ পোলকে বিকর্ষণ করবে। তাহলে যখন আমরা এটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তখন এখানে নর্থ পোল সৃষ্টি হওয়ার কারণে এখানে একটা বিকর্ষণ বল সৃষ্টি হবে। বিকর্ষণ বলের কারণে এই চুম্বকটিকে বাধা দিবে। অর্থাৎ
এই চুম্বকটিকে আমাদের কুণ্ডলী ছাড়া অন্য কোথাও সামনের দিকে নিয়ে যেতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হতো তার চেয়ে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে এখানে। এখান থেকে শক্তির নিত্যতা সূত্র আসে, অর্থাৎ আমরা এখানে যে তড়িৎচালক শক্তিটি পাবো তা এমনি এমনি পাবো না, এমনি এমনি যদি নিয়ে যায় তাহলে তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে না। আর তড়িৎচালক শক্তি উৎপন্ন হওয়ার জন্য এখানে এক্সট্রা পরিমাণ বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ কোনো এনার্জি ফ্রি না, অর্থাৎ কোনো এনার্জি আমরা এমনিতেই পাবো না। এনার্জির জন্য একটা এনার্জি অন্য এনার্জিতে কনভার্ট হতে পারবে, কিন্তু কোনো ফ্রি এনার্জি আমরা কখনোই পাবো না। আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, যেহেতু এখানে নর্থ পোল সৃষ্টি হয়েছে, তাই আমরা যদি চুম্বকটিকে উল্টা দিকে নিয়ে যাই, নর্থ এবং নর্থ পরস্পরকে বিকর্ষণ করে উল্টার দিকে নিয়ে গেলে তাহলে তো আমরা সহজেই নিয়ে যেতে পারবো, এখানে কোনো এক্সট্রা শক্তি দিতে হবে না। তাহলে চলো দেখা যাক উল্টা দিকে নিয়ে গেলে কি হয়। মানে আরেকটি চিত্র আঁকি। এখন যদি আমরা চুম্বকটিকে বিপরীত দিকে নিয়ে যাই, তখনও এই কুণ্ডলিতে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে। আগে এখানে চুম্বক ফ্লাক্স কম থেকে বেশি হয়েছে, অর্থাৎ এখানে যে চুম্বক ফ্লাক্স অতিক্রম করেছে তা আগে দূরে থাকলে কম ছিল, যখন এটা কাছে নিয়ে যাব, কাছে নিয়ে গেলে সেই ক্ষেত্রে বেশি হবে। কিন্তু যখন আমরা কাছে থেকে দূরে নিয়ে যাব তখন চুম্বক ফ্লাক্সে পরিবর্তন ঘটবে, কিন্তু বিপরীত, অর্থাৎ চুম্বক ফ্লাক্স আগে বেশি ছিল, তারপর ধীরে ধীরে কমে যাবে। এর ফলে কি হবে? এর ফলে তড়িৎ প্রবাহের যে দিক আছে সেই দিকেরও পরিবর্তন ঘটবে। আগে তড়িৎ প্রবাহ এদিক ঘটলে এখন তড়িৎ প্রবাহ ঘটবে তার বিপরীত দিকে। আর তড়িৎ প্রবাহ যখন বিপরীত দিকে ঘটবে তখন চুম্বক ক্ষেত্রেরও দিক পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এখানে যে চুম্বক ক্ষেত্রটি সৃষ্টি হবে ওই চুম্বক ক্ষেত্রের সাউথ পোল হবে এই প্রান্ত আর নর্থ পোল হবে এই প্রান্ত। এর ফলে কি হবে? এর ফলে এখানে সাউথ পোল আর এখানে নর্থ পোল, আমরা জানি যে দুইটা বিপরীত প্রান্ত একে অপরকে আকর্ষণ করে, তাহলে এখানে নর্থ পোল আর এখানে সাউথ পোল এই দুইটা পরস্পরকে আকর্ষণ করবে। দুইটা যদি পরস্পরকে আকর্ষণ করে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা যখন দূরে নিয়ে যেতে চাবো তখন আমাদেরকে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ আমরা চুম্বকটিকে যেদিকেই নিই না কেন তড়িৎ প্রবাহের দিক এমন হবে যেন সব দিকেই বাধা সৃষ্টি করে। অর্থাৎ আমরা সামনের দিকে নিয়ে যেতে চাইলেও তখন এখানে নর্থ পোল সৃষ্টি হবে, নর্থ পোল পরস্পরকে বিকর্ষণ করবে। আমরা বিপরীত দিকে নিয়ে যেতে চাইলেও এখানে সাউথ পোল সৃষ্টি হবে, সাউথ পোল আর নর্থ পোল পরস্পরকে আকর্ষণ করবে। যেদিকেই নিয়ে যেতে চায় না কেন তড়িৎ প্রবাহ সবসময় আমাদেরকে বাধা দেবে। লেন্স এটাই বলেছে যে তড়িৎচালক শক্তি সৃষ্টি হওয়ার পর তা উৎপত্তির কারণকেই বাধা দেবে, অর্থাৎ যে কারণে উৎপত্তি হয়েছে সেই কারণকেই বাধা দিবে, সবসময় বাধা দিবে। তুমি যেদিকেই নিয়ে যাও না কেন ওইদিকেই বাধা দিবে। এর পিছনে কারণ হচ্ছে শক্তির নিত্যতা সূত্র, অর্থাৎ কোনো শক্তি এমনিতে আসবে না। এখানে যদি আমরা একটা ছোট চুম্বক ব্যবহার করি, ছোট কুণ্ডলী থাকে, সেক্ষেত্রে কম পরিমাণ বল প্রয়োগ করতে হবে, এর ফলে এখানে কম পরিমাণ তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে। আবার এখানে যদি আমরা একটি শক্তিশালী চুম্বক ব্যবহার করি, কুণ্ডলীর পাক সংখ্যাও বেশি হয়, সেক্ষেত্রে আমাদেরকে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, বেশি পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। আমরা যদি একই চুম্বক ব্যবহার করি, এই দুইটাতেই একই চুম্বক ব্যবহার করব, কিন্তু কুণ্ডলীর পাক সংখ্যা একটাতে বেশি থাকবে, এখানে একটা কম পাকের কুণ্ডলী থাকবে আর একটা বেশি পাকের কুণ্ডলী যদি থাকে, একই চুম্বক যদি আমরা ব্যবহার করি এখানে, সেক্ষেত্রেও দেখা যাবে বেশি পাকের কুণ্ডলীতে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে আর কম পাকের কুণ্ডলীতে কম পরিমাণ তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। কিন্তু বেশি পাকের কুণ্ডলীতে আমাদেরকে বলও বেশি প্রয়োগ করতে হবে। একই চুম্বকের ভর দুইটাই সমান,
চুম্বকের ক্ষমতাও দুইটারই সমান, তারপরও বেশি পাকের কুণ্ডলীর কাছে এটাকে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, আবার কম পাকের কুণ্ডলীর কাছে কম পরিমাণ বল প্রয়োগ করতে হবে। এটাই হচ্ছে লেন্জের সূত্র। এগুলো আমরা দেখেছি, কাছে নিয়ে গেলে সেই ক্ষেত্রে বিকর্ষণ করে, আর দূরে নিয়ে গেলে সেই ক্ষেত্রে আকর্ষণ করে। আবিষ্ট তড়িৎ প্রবাহ সবসময় পরিবর্তনের বিরোধিতা করে। লেন্জের সূত্রের গুরুত্ব। লেন্জের সূত্র শক্তি নিত্যতা ব্যাখ্যা করে, জেনারেটরের কার্যপ্রণালী বোঝায়। অর্থাৎ জেনারেটরের সাহায্যে যদি আমরা বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করতে চাই, সেক্ষেত্রে আমাদের বেশি পরিমাণ শক্তি জেনারেটরকে দিতে হবে, অর্থাৎ যান্ত্রিক শক্তি বেশি পরিমাণ দিতে হবে। এরপর সক্রিয় আবেশ। সক্রিয় আবেশ হচ্ছে কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে সেই কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি সৃষ্টি হলে তাকে সক্রিয় আবেশ বলা হয়। এখানে আমরা একটি কুণ্ডলী দেখতে পাচ্ছি। কুণ্ডলীটি একটি তড়িৎ উৎসের সাথে যুক্ত এবং এখানে একটি সুইচ আছে। এখন যদি আমরা এই সুইচটিকে অন করি তাহলে কি হবে? তাহলে এই কুণ্ডলীর মধ্য দিয়ে কিছু পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। ধরে নিলাম এখান দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে এই 5 অ্যাম্পিয়ার কিন্তু হঠাৎ করে প্রবাহিত হচ্ছে না। অর্থাৎ যখন আমাদের চাবি খোলা ছিল তখন এখানে তড়িৎ প্রবাহ ছিল 0 অ্যাম্পিয়ার। এরপর চাবি অন করা হলে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। 0 অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ারে যেতে কিছু পরিমাণ সময় প্রয়োজন হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 0 অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়েছে। এই সময়টা যদিও খুব ছোট, তারপরও 0 অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ার, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়েছে। আবার আমরা যদি সুইচটিকে বন্ধ করে দেই তাহলে একই ঘটনা ঘটবে, অর্থাৎ 5 অ্যাম্পিয়ার থেকে 0 অ্যাম্পিয়ারে পৌঁছাবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। অর্থাৎ এখানে তড়িৎ প্রবাহের পরিবর্তন হচ্ছে। আর আমরা জানি তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে সেখানে চুম্বক ফ্লাক্সেরও পরিবর্তন ঘটবে, আর চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে এখানে একটি চুম্বক আবেশ সৃষ্টি হবে, আর এই আবেশকে বলা হয় সক্রিয় আবেশ। অনেক সময় আমরা সুইচ অন করার সময় স্ফুলিঙ্গ দেখি, এটা মূলত সক্রিয় আবেশের কারণে সৃষ্টি হয়। যদি কোনো একটি কুণ্ডলীতে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, সেক্ষেত্রে সেখানে চুম্বক ফ্লাক্স ফাই ইকুয়াল টু এল আই। এল হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। আমরা জানি এপসাইলন ইকুয়াল টু মাইনাস ডিডিটি অফ ফাই, মাইনাস ডিডিটি অফ ফাই এর পরিবর্তে আমরা এল আই লিখতে পারি। এল যেহেতু ধ্রুবক তাহলে এল সামনে চলে আসবে, মাইনাস এল ডিআই ডিটি, অর্থাৎ ডিডিটি অফ আই। এটাকে এপসাইলন লেখা যায়, এপসাইলন ইকুয়াল টু মাইনাস এল ডিডিটি অফ আই। এখানে এল হচ্ছে সক্রিয় আবেশ গুণাঙ্ক। এরপর পারস্পরিক আবেশ। একটি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের ফলে পাশের কুণ্ডলীতে যে তড়িৎ চালক আবিষ্ট হয় তাকে বলা হয় পারস্পরিক আবেশ। অর্থাৎ এখানে যদি একটি কুণ্ডলী থাকে, কুণ্ডলী একটি উৎসের সাথে যুক্ত, এর পাশে আরেকটি কুণ্ডলী আছে। আমরা এর আগে দেখেছি যে একটি কুণ্ডলীর পাশে যদি একটি চুম্বক থাকে, চুম্বককে কাছে নেওয়া হলে অথবা দূরে নিয়ে যাওয়া হলে সেক্ষেত্রে কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এটার কারণ হচ্ছে এই কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট চুম্বক ফ্লাক্সের সংখ্যার পরিবর্তন ঘটেছে। এখানে আমরা চুম্বক ব্যবহার না করে আরেকটি কুণ্ডলী ব্যবহার করতে পারি।
যেহেতু এই কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাই এই কুণ্ডলীর আশেপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই কুণ্ডলীটি একটি চুম্বক ক্ষেত্রে পরিণত হয়েছে। অর্থাৎ এখানের এই কুণ্ডলীকে আমরা এই চুম্বকের সাথে তুলনা করতে পারি। এই চুম্বকটিকে অথবা কুণ্ডলীকে যদি আমরা এর কাছে নিয়ে যাই অথবা এর থেকে দূরে সরিয়ে নিয়ে আসি, তার ফলে এখানে যে কুণ্ডলীটি আছে এখানে একটি ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি সৃষ্টি হবে। ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি সৃষ্টি হওয়ার পেছনে কারণ হচ্ছে এর মধ্যে দিয়ে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি সৃষ্টি হওয়ার পেছনে কারণ হচ্ছে এই কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত মোট চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটেছে। অর্থাৎ যখন আমরা এই কুণ্ডলীকে পাশের কুণ্ডলীর কাছে নিব তখন মোট চুম্বক ফ্লাক্স বাড়বে, আবার যখন দূরে সরিয়ে নিব তখন মোট চুম্বক ফ্লাক্সের সংখ্যা কমবে। অর্থাৎ মোট চুম্বক ফ্লাক্সের সংখ্যা পরিবর্তন ঘটলেই পাশের কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তির সৃষ্টি হচ্ছে। এখন আমরা এই কুণ্ডলীটিকে যদি পাশের কুণ্ডলীর কাছে অথবা পাশের কুণ্ডলী থেকে দূরে না নিয়ে এখানেই স্থির রেখে অন্য কোনোভাবে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন করতে পারি, তাহলেও এখানে তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে। এখন কথা হচ্ছে আমরা কিভাবে পাশের কুণ্ডলীর অবস্থান পরিবর্তন না করে এই কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করতে পারি। আমরা এর আগে স্বকীয় আবেশ দেখেছি। স্বকীয় আবেশে যেটা হয়েছে, যখন আমরা সুইচ অন করব অথবা অফ করব তখনই তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ 0 থেকে একটা নির্দিষ্ট মানে পৌঁছাবে, আবার বন্ধ করলে একটা নির্দিষ্ট মান থেকে 0-তে পৌঁছাবে, অর্থাৎ তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটবে। আর তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটলে তাহলে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটবে, আর তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটলে সেক্ষেত্রে চুম্বক ফ্লাক্সেরও পরিবর্তন ঘটবে। আর চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটলে এখানে আমরা ধরে নিচ্ছি এখানে একটি সুইচ আছে, সুইচটিকে যখন আমরা অফ রাখবো তখন এখানে 0 অ্যাম্পিয়ার প্রবাহিত হচ্ছে, আবার যখন অন করব তখন 10 অ্যাম্পিয়ার প্রবাহিত হচ্ছে। এর ফলে 0 থেকে 10 এ পৌঁছাতে একটি নির্দিষ্ট সময় লাগবে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তন হচ্ছে, আর তড়িৎ প্রবাহের পরিবর্তন হওয়া মানে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হওয়া। আর চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে এই কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চুম্বক ফ্লাক্সেরও পরিবর্তন ঘটবে, আর এই কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটলে তখন এখানে একটি ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি সৃষ্টি হবে। এটাই হচ্ছে পারস্পরিক আবেশ। অর্থাৎ এখানে যদি আমরা তড়িৎ প্রবাহের পরিবর্তন করি সেক্ষেত্রে এর পাশের কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটবে। এটাই হচ্ছে পারস্পরিক আবেশ। আর এই পারস্পরিক আবেশের উপর ভিত্তি করেই ট্রান্সফরমার তৈরি করা হয়েছে। পারস্পরিক আবেশের ব্যবহার দেওয়া আছে ট্রান্সফরমারে। ট্রান্সফরমারটাই মূলত আমরা দেখব। ট্রান্সফরমার ট্রান্সফরমারের মূলত দুইটি অংশ থাকে, একটি লোহার কোরের সাথে এখানে একটি কুণ্ডলী থাকে আর এদিকেও একটি কুণ্ডলী থাকে। তাহলে আমরা শুধুমাত্র কুণ্ডলী দুইটি আলাদাভাবে দেখব। এটা হচ্ছে রোধ। একটি কুণ্ডলী এসি কারেন্টের সাথে যুক্ত থাকবে, এটা প্লাস এটা মাইনাস। এসি হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, অর্থাৎ যে কারেন্টের মানের পরিবর্তন হয়। আমরা বাংলাদেশে যে কারেন্ট ব্যবহার করি তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, অর্থাৎ এই কারেন্ট প্রতি সেকেন্ডে 50 বার এর দিক পরিবর্তন করে, অর্থাৎ একটি নির্দিষ্ট দিকে সর্বোচ্চ মান নেয়, এরপর হচ্ছে 0-তে আসে, তার বিপরীত দিকে সর্বোচ্চ মান, তারপর 0। এটা হচ্ছে একটি সাইনের গ্রাফ। যেহেতু এখানে দিক পরিবর্তন হয়, আমরা দিক পরিবর্তী প্রবাহ নিয়ে এরপরে আলোচনা করব। এখন শুধু জেনে রাখো যে এসি কারেন্টে দিক পরিবর্তন হয় এবং এসি কারেন্টে সর্বোচ্চ মান থেকে 0-তে পৌঁছায়, এরপর 0 থেকে সর্বোচ্চ মানে পৌঁছায়, সর্বোচ্চ মান থেকে 0, 0 থেকে সর্বোচ্চ মান, এইভাবে পরিবর্তিত হতে থাকে। এটুকু জানলেই হবে এখনের জন্য। যেহেতু এই কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং
তড়িৎ প্রবাহের মানের পরিবর্তন ঘটছে, অর্থাৎ 0 থেকে একটি নির্দিষ্ট মানে পৌঁছাচ্ছে এবং একটি নির্দিষ্ট মান থেকে 0-তে পৌঁছাচ্ছে। এর ফলে এর মধ্যে দিয়ে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে এবং তড়িৎ প্রবাহের পরিবর্তনের কারণে, তড়িৎ প্রবাহ যেহেতু ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, এই পরিবর্তনের কারণে এই কুণ্ডলীতে মোট চুম্বক ফ্লাক্সেরও পরিবর্তন ঘটছে। আর এই কুণ্ডলীতে যেহেতু মোট চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটছে, এর পাশের কুণ্ডলীতেও মোট চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে। এর পাশের কুণ্ডলীতে মোট চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটলে এখানে একটি তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। এখানে যেহেতু ক্রমাগত তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটছে, এর ফলে পাশের কুণ্ডলীতে ক্রমাগত তড়িৎ প্রবাহিত হতে থাকবে। আর এই তড়িৎ প্রবাহের মান নির্ভর করে এই দুইটি কুণ্ডলীর পাক সংখ্যার উপর। এখানে দুইটি কুণ্ডলীর মধ্যে যে কুণ্ডলী এসি কারেন্টের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় মুখ্য কুণ্ডলী বা প্রাইমারি কয়েল। আর যে কুণ্ডলী রোধের সাথে যুক্ত থাকে, অর্থাৎ যে কুণ্ডলী থেকে আমরা একটা আউটপুট পাবো, সেই কুণ্ডলীকে বলা হয় গৌণ কুণ্ডলী অথবা সেকেন্ডারি কয়েল। মুখ্য কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি ইপি দ্বারা প্রকাশ করা হয় বা এপসিলন পি, আর পাক সংখ্যাকে এনপি দ্বারা প্রকাশ করা হয়। গৌণ কুণ্ডলীতে ইএস এবং এনএস দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহকে আইপি আইএস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস ইকুয়াল টু আইএস বাই আইপি। আর দুইটি কুণ্ডলীর ক্ষমতা পি ইকুয়াল টু লিখতে পারি ইপি আইপি ইকুয়াল টু ইএস আইএস। এটা হচ্ছে দুইটা কুণ্ডলীর ক্ষমতা, আর দুইটা কুণ্ডলীতে ক্ষমতা সমান থাকে। এই হচ্ছে ট্রান্সফরমার সংক্রান্ত। আর ট্রান্সফরমারে অবশ্যই এসি কারেন্ট ব্যবহার করতে হবে। ডিসি কারেন্ট ব্যবহার করলে, অর্থাৎ ডিরেক্ট কারেন্ট ব্যবহার করলে, ডিরেক্ট কারেন্টে কোনো কারেন্টের পরিবর্তন হয় না। যেহেতু কারেন্টের পরিবর্তন হয় না, সেহেতু এখানে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে না। চুম্বক ফ্লাক্সের পরিবর্তন না ঘটলে সেই ক্ষেত্রে পাঁচটি কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি সৃষ্টি হবে না। ট্রান্সফরমারের কার্যপ্রণালী দেওয়া আছে এখানে। ট্রান্সফরমারের সূত্র, এখানে আরেকটা জিনিস অ্যাড হবে, আইপি বাই আইএস। এরপর হচ্ছে ট্রান্সফরমারের প্রকারভেদ। ট্রান্সফরমারের প্রকারভেদ হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। আমরা যদি মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যা বেশি রাখি এবং গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা কম রাখি, সেক্ষেত্রে ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস। এই সূত্র অনুযায়ী গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা যেহেতু কম, তাহলে গৌণ কুণ্ডলীতে তড়িৎচালক শক্তিও কম হবে। অর্থাৎ মুখ্য কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি বেশি আর গৌণ কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি কম, অর্থাৎ বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজে পরিণত হচ্ছে। এই ধরনের ট্রান্সফরমারকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। আবার এর উল্টাটা যদি হয়, মুখ্য কুণ্ডলীতে যদি পাক সংখ্যা কম থাকে এবং গৌণ কুণ্ডলীতে যদি পাক সংখ্যা বেশি পরিমাণে থাকে, সেই ক্ষেত্রে যা হবে, এই কুণ্ডলীতে কম পরিমাণ তড়িৎচালক শক্তি থাকলেও গৌণ কুণ্ডলীতে বেশি পরিমাণ তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়। এই ধরনের ট্রান্সফরমারকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফরমার। দৈনন্দিন জীবনে ব্যবহার আর যে সূত্রগুলো ছিল এগুলো। এই ছিল আজকের মতো। পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব।